সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নাফিস কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সে তোমাদেরকে আবার স্বাগতম তোমাদের ভেক্টর দ্বিতীয় পর্বে। আমরা গত ক্লাসে অর্থাৎ ভেক্টর প্রথম পর্বে ভেক্টর সম্পর্কিত সকল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছি ভেক্টর রাশি সম্পর্কে, আলোচনা করেছি স্কেলার রাশি সম্পর্কে, আলোচনা করেছি কিভাবে ভেক্টর বানাতে হয়, কিভাবে স্কেলার রাশি বা স্থানাঙ্ককে ভেক্টরে রূপান্তর করতে হয়। আমরা আলোচনা করেছি স্থানাঙ্ক থেকে ভেক্টর কিভাবে বানাইতে হয়, তাই না? তো গত ক্লাসে ভেক্টর সম্পর্কে সবকিছুই তো জানা শেষ, স্কেলার সম্পর্কে সবকিছু জানা শেষ। এখন ভেক্টর এবং স্কেলার রাশির প্রয়োগ সম্পর্কে আমাদের জানা উচিত, ঠিক না? তো চলো আজকে আমরা ভেক্টর রাশি এবং স্কেলার রাশির প্রয়োগ সম্পর্কে সবকিছু জানবো, দেখবো এবং ভালোভাবে শিখবো। আশা করছি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের এই যে সকল সমস্যা খুব সহজে সমাধান হয়ে যাবে। চলো শুরু করি। তো আজকে আমাদের ক্লাসের যে বিষয়বস্তু সেটা কি? ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ, ভেক্টরের গুণ। এই গুণকে দেখো আমরা দুইটা ভাগে ভাগ করছি, ভেক্টর বা ক্রস গুণ, স্কেলার বা ডট গুণ, আবার বিভিন্ন ক্ষেত্রফল নির্ণয়। অর্থাৎ আমরা এই যে এতগুলো করলাম, এইগুলো সমন্বয়ে ক্ষেত্রফল নির্ণয়টাও আমরা কিন্তু এখান থেকে আজকে শিখবো। তো দেরি না করি, চলো আমরা আমাদের মেইন ক্লাসে ফিরে যাই। ঠিক আছে? তো ক্লাস শুরু করার আগেই দেখো তোমাদের জন্য একটা খুব সুন্দর প্রশ্ন হাজির করে রেখেছি। প্রশ্নটা কি? a প্লাস বি সমান সমান কত? অর্থাৎ এ এর সাথে যদি আমরা বি কে যোগ করি তাহলে ফলাফল কত? একটু ভাবো তো, ভেবে কমেন্ট সেকশনে একটু উত্তরগুলো দিয়ে ফেলো তো দ্রুত। তোমরা নিশ্চয়ই ভাবছো উত্তরটা হয় না কেন, এ প্লাস বি সমান সমান কত, এ প্লাস বি সমান সমান কত? আরে গাধা, এ প্লাস বি এর সাথে কি কখনো যোগ করা যায়? যোগ করা পসিবল না। তো চলো দেখি কখন কিভাবে এই এ প্লাস বি কেও যোগ করা যায়, সেটা আমরা শিখবো আজকে। তো গত ক্লাসে বলো তো আমরা ভেক্টরকে কি ধরছিলাম, মনে আছে কি? ভেক্টরকে আমরা মুসলিম বলছিলাম, আর স্কেলারকে আমরা কি বলছিলাম? সনাতন। তো ওই কাল্পনিক ভাবেই আমরা আজকে আমাদের এই সনাতন এবং মুসলিমের মাধ্যমে আমরা আমাদের সকল প্রকার সমস্যা সমাধান করবো। সমস্যাগুলো কি? ভেক্টরের যোগ বিয়োগ গুণ এইগুলা। তো চলো শুরু করা যাক, লেটস গো। তো এই এটাকে আমরা কি ধরতে পারি? মুসলিম ধরতে পারি। এই বিটাকে আমরা কি ধরতে পারি? সনাতন ধরতে পারি। আচ্ছা বলো তো, একটা মুসলিম এবং একটা সনাতন, এদের কি বিবাহ দেওয়া পসিবল? আমাদের কাজটা কি বলতো? যোগ করা। আর যোগ মানে কি বলতো? একজনের লাইফে আর একজনকে নিয়ে আসা। তো এই মুসলিমের সাথে সনাতনের সরাসরি বিয়ে দেওয়া পসিবল না, তাই না? পসিবল কখন? যখন মুসলিম সনাতন এবং সনাতন মুসলিমে পরিণত হবে। তো দেখি, এখানে ছিল কি এ একটা মুসলিম, আবার এখানে ছিল কি বি একটা সনাতন। তো আমরা এই সনাতনকে এখন মুসলিমে কনভার্ট করি, তাহলে কি হয়ে গেল? এ, দেখো তো, এই এ এর সাথে যদি আমরা এই এ কে যোগ করি এখন কত হয়? 2a, তাই না? আচ্ছা, তো এই জায়গাটা থেকে আমরা কি শিখি বলতো? এটা আমাদেরকে শেখায় যে ভেক্টরের ক্ষেত্রে যোগটা সবসময় কখন হবে? সমজাতীয়দের ভিতরে। কাদের ভিতরে যোগ হবে? সমজাতীয়দের ভিতরে যোগ হবে। লাইক স্মরণের সাথে আমরা শুধু স্মরণকে যোগ করতে পারবো, কিন্তু স্মরণের সাথে কখনো ত্বরণকে যোগ করতে পারবো না। ক্লিয়ার? বুঝছো কি বললাম? স্মরণের সাথে আমরা শুধু স্মরণকে যোগ করতে পারবো, স্মরণের সাথে কখনো ত্বরণকে যোগ করা সম্ভব নয়। আমরা যদি উদাহরণ হিসেবে দেখতে চাই, তাহলে স্মরণকে যদি বলি আমরা এস, আবার স্মরণকে আমরা যদি বলি এস, আমরা ফলাফল কি পাই বলতো? 2s। আবার স্মরণকে যদি বলি আমরা এস, ত্বরণকে যদি বলি আমরা এ, তাহলে কি যোগ করা পসিবল? পসিবল না। তো এই থিওরিটাকে প্রয়োগ করে আজকে আমাদের ভেক্টরের যোগ বিয়োগ গুণ শিখবো। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো তোমাদের জন্য আমরা উপরে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকে দেওয়া আছে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। এই এ, বি এবং সি ভেক্টরকে কাজে লাগিয়ে আমরা ভেক্টরের যোগ করব, ভেক্টরের বিয়োগ করব, ভেক্টরের গুণ করব। তো যোগটা কেমন হতে পারে? আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে যোগ করলে কত হবে? আবার প্রশ্ন হইতে পারে কেমন, যে 2a ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ করলে কত হবে? এটা প্রশ্ন। তো চলো আমরা মানটা বসাই দিই। আমাদের এ ভেক্টরে দেখো তো এখানে অবস্থান ভেক্টর কত দেওয়া আছে? 3i ভেক্টর প্লাস 2j ভেক্টর প্লাস কে ভেক্টর বা কে ক্যাপ, ওকে, যোগ বি ভেক্টর সমান সমান কত দেওয়া আছে? i ক্যাপ
প্লাস 3k ক্যাপ মাইনাস 4j ক্যাপ। এইগুলাকে আমরা কি করছি বলতো, এইগুলাকে আমরা যোগ করছি। তাহলে চলো আমরা যোগের ফলাফলটা দেখি। আচ্ছা, আমরা একটু আগে কিন্তু শিখে আসলাম যে যোগ হয় সবসময় কার সাথে কার, সমজাতিতে জাতিতে যোগ হয়, তাই না? তাহলে বাবা এই আই এর সাথে কি কখনো কে এর যোগ পসিবল? এই জে এর সাথে কি কখনো কে এর যোগ পসিবল? এই জে এর সাথে কি কখনো আই এর যোগ পসিবল? না, কখনো সমজাতিবাদে যোগ সম্ভব নয়। ঠিক আছে, তাহলে যোগ কার সাথে কার হবে? এই যে আই আছে, আই এর সাথে আমরা কাকে যোগ করব? আই কে। তাহলে কত পাই বলতো? এখানে 3i, এখানে 1i, তাহলে কত? 4i। আবার জে এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে কত আছে? 2j ভেক্টর, এখানে কত আছে? -4j ভেক্টর। তাহলে -4 থেকে যদি আমরা +2 কে বাদ দিই, আমরা কত পাই বলতো? -2j ভেক্টর। আবার কে এর ক্ষেত্রে যদি বলি, কে এর সাথে কে, কে এর সাথে কে, কে, তাহলে এই একটাকে আর এই তিনটাকে যদি আমরা যোগ করি, আমরা কত পাই বলতো? 4k। যোগটা অনেক সহজ না? শুধু কি করলাম বলতো, এই বরের জন্য শুধু একজন কোণেই থাকবে, সে কে? আই। এই বরের জন্য শুধু একটা কোণেই থাকবে, সে কে? যে। এই বরটার জন্য শুধু একটা কোণেই থাকবে, সেটাকে কে। ঠিক আছে, তাহলে এই সমজাতির সূত্র থেকে আমাদের ভেক্টরের যোগ করাটা সহজ হয়ে গেল না? সহজ হয়ে গেল। তো তোমাদের জন্য দেখো দ্বিতীয় একটা প্রশ্ন নিশ্চি, সেটা কি? 2a ভেক্টর প্লাস বি ভেক্টর। 2a ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কত হবে? এটা কিন্তু আমি করাই দিব না, এই কাজটা তোমাদের। আমি শুধু একটু হিন্টস দিতে পারি তোমাদের। আমরা এখানে কি করতে পারি বলতো, আমার দেওয়া আছে কত? এ ভেক্টর, কিন্তু এর সাথে আরেকটা সহগ গুণ আছে, সেটা কত? 2। তাহলে এই এ ভেক্টরের সাথে যদি আমরা 2 কে গুণ করি, আমরা কত পাই? 6i 4j 2k। এই ভেক্টরের সাথে আমরা বি ভেক্টরকে যোগ করতে পারবো না বলতো? আচ্ছা, তো যোগ করে বাকিটা আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু দেওয়া লাগবে। ঠিক আছে, তো এইটার মাধ্যমে আমরা আমাদের ভেক্টরের যোগটা শেষ করলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে, যোগ তখনই পসিবল যখন তার জন্য নির্দিষ্ট যে জাতি সেটা সেখানে থাকবে। ঠিক আছে, অর্থাৎ আই এর সাথে আই কে যোগ করব, জে এর সাথে জে কে যোগ করব, কে এর সাথে কে কে যোগ করব। এটার মাধ্যমে আমরা আমাদের ভেক্টরের যোগটা সম্পূর্ণ করলাম। আচ্ছা, দ্বিতীয় নম্বরে দেখো তো তোমাদের জন্য কি আছে? দ্বিতীয় নম্বরে আছে ভেক্টরের বিয়োগ। তো চলো ভেক্টরের বিয়োগটা দেখা যাক। আমরা এখানে আরেকটা দিয়ে দিয়েছি, সেটা কি? বি ভেক্টর এবং সি ভেক্টর। তো এখন বি এবং সি কে নিয়ে চলো আমরা একটা বিয়োগ করা যাক। প্রশ্নটা কি? 2b ভেক্টর মাইনাস 3c ভেক্টর। দেওয়া আছে বি ভেক্টর, আমি চাইছি 2b ভেক্টর। দেওয়া আছে সি ভেক্টর, আমি চাইছি 3c ভেক্টর। অর্থাৎ এই 2b থেকে আমি কাকে বাদ দিব? 3c কে বাদ দিব। তো যে বি ভেক্টরটা আছে সেটাকে চলো আগে আমরা 2b তে রূপান্তর করি। বি ভেক্টর সমান কত দেওয়া আছে বলতো? i ভেক্টর প্লাস 3k ভেক্টর মাইনাস 4j ভেক্টর। এর সাথে কাকে গুণ করব আমরা? 2 কে গুণ করব। তাহলে কত হয়? 2i ভেক্টর প্লাস 6k ভেক্টর মাইনাস 8j ভেক্টর বা জে ক্যাপ। ওকে, আচ্ছা, তো আমাদের চাইছে এটা কি? বিয়োগ। আমরা বসাই দিই তাহলে এখানে বিয়োগ। বিয়োগ বসিয়ে এই 3টাকে কার সাথে গুণ করব বলতো? এই 3টাকে গুণ করতে হবে সি ভেক্টরের সাথে। তো সি ভেক্টরের ভিতরে আমার অবস্থান ভেক্টরগুলো কি কি আছে? -2i প্লাস 3j মাইনাস কে। দেখো তো, দেখো তো বাচ্চারা, এখানে সূত্র অনুযায়ী কি হয়? মাইনাস। আবার এখানেও কি আছে? মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে আমরা কি দিতে পারি? প্লাস। আর এই 3 কে যদি আমরা 2 এর সাথে গুণ করি, কত হয় বলতো? 6i ভেক্টর। আবার এই যে সূত্র অনুযায়ী আমার এখানে কি ছিল বলতো? একটা মাইনাস ছিল না? তো এই মাইনাস যদি এখন প্লাসের সাথে গুণ হয়ে যায়, তাহলে এখানে আমরা কি পাবো? মাইনাস। আর এই 3 এর সাথে 3 কে গুণ করলে কত পাবো আমরা? 9j ভেক্টর জে ক্যাপ। আবার এই মাইনাসের সাথে যদি আমরা এই মাইনাসকে গুণ করি, আমরা কি পাবো বলতো? প্লাস। এই 3 কে যদি আমরা এর সাথে গুণ করি, কত পাবো বলতো? 3k। দেখো তো, সহজ না অনেক? তো চলো আমরা আমাদের হিসাবটা কমপ্লিট করে ফেলাই। ঠিক পূর্বের মতো আই এর জন্য শুধু কে আছে? আই। আই ভেক্টরের জন্য কে আছে? আই ভেক্টর, তাই না? তো এখানে কত? 2i, এখানে কত? 6i। কত হয়? 8i। এখানে দেখো তো কত আছে? 6k। তাহলে এই কে এর জন্য শুধু একজনই অপেক্ষা করে আছে, সেটা কে বলতো? কে এর জন্য কি অপেক্ষা করে আছে?
কে ভেক্টর। তাহলে চলো আমরা খুঁজি কে কোথায় আছে। কে 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 এই যে এখানে কে আছে, তাহলে এর সাথে আমরা কাকে 3 কে কাউন্ট করব। 6 এর আগে প্লাস, 3 এর আগেও প্লাস, কত হবে প্লাস 9 কে ভেক্টর। এবার আসছে কি আমাদের জে মহাশয়। তো জে মহাশয়ের পূর্বে কত আছে -8, জে মহাশয়ের পূর্বে কে আছে -9, তো কত হবে -17 জে ক্যাপ। আমরা কি আমাদের ভেক্টরের মানগুলো পেয়েছি, ভেক্টর বিয়োগ করতে পেরেছি, ভেক্টর যোগ করতে পেরেছি। তাহলে এইগুলোর মাধ্যমে আমরা ভেক্টরের যোগ এবং ভেক্টরের বিয়োগগুলা খুব সহজে সমাধান করতে পারি। তবে এইগুলোর ভিতর থেকে আমাদের আর একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, সেটা ভেক্টরের যোগ এবং ভেক্টরের বিয়োগ করে তাদের মান নির্ণয় করতে বলতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে প্রশ্নটা কেমন থাকতে পারে দেখো তো। প্রশ্নে আমার এইভাবে দিয়ে দিতে পারে যে মডিউলাস 2b ভেক্টর মাইনাস 2c ভেক্টর সমান সমান কত হবে নির্ণয় করো। তো এই যে মডুলাস, মডুলাস মানে দেখো তো, আমি কি তোমাদেরকে গত ক্লাসে শিখাই দিয়েছিলাম মডুলাস মানে কি। কোন একটা ছেলে যখন স্টাবলিশ হয়, তারপরে তাকে আমরা বিয়ে দিয়েছিলাম, যখনই বিয়ে দিয়েছিলাম তাকে কি করা হয়েছিল, আটকায় দেওয়া হয়েছিল। আর আটকায় দিয়ে আমরা সেখানে একটা সূত্র অ্যাপ্লাই করছিলাম, সেটা কি ছিল, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ারটা কোথা থেকে আসছিল, আমরা আমাদের ভেক্টরের যে অবস্থান ভেক্টরটা পেয়েছিলাম সেটা কি ছিল, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখান থেকে আমরা আমাদের মান নির্ণয়ের ফরম্যাটটা কিন্তু শিখে এসেছি। কি ছিল, আই এর যে সহগ সেটার বর্গ, জের যে সহগ সেটার বর্গ, কে যে সহগ সেটার বর্গ। তো ওই সূত্র মতে আমাকে এখানে বলছে কি যে 2b ভেক্টর মাইনাস 3c ভেক্টরের মানটা নির্ণয় করো। দেখো তো মান নির্ণয়ের সূত্রটা আমরা অলরেডি শিখে আসছি না। আমরা এতক্ষণ ধরে কি নির্ণয় করলাম, 2b ভেক্টর মাইনাস 3c ভেক্টর। কি নির্ণয় করলাম বলো তো, 2b ভেক্টর মাইনাস 3c ভেক্টর। এখন আমাদের টার্গেটটা কি, এটাকে মানে কনভার্ট করা, অর্থাৎ 2b ভেক্টর মাইনাস 3c ভেক্টরকে মানে রূপান্তর করো। তো মানে রূপান্তর করা মানে কি, তাকে অবশ্যই জেলে বন্দি করতে হবে। আর জেলে বন্দি করার সাথে সাথে সেখানে একটা কি আসবে, রুট আসবে। রুটটাকে বসিয়ে আমরা আমাদেরকে সূত্র, আমার যে সূত্রটা পেয়েছি সেটা যদি বসাই দিই, দেখো তো এক্স এর মান এখান থেকে আমরা কত পেয়েছি 8, 8 এর স্কোয়ার, ওয়াই এর মান কত পেয়েছি 17, তাহলে -17 তার স্কোয়ার প্লাস জেড এর মান আমরা কত পেয়েছি +9, তাহলে 9 স্কোয়ার। এটাকে যদি আমরা সমাধান করি আমরা কত পাই, যেটা পাই সেটা এখানে আমরা আনসারটা বসাই দিলে আমরা আমাদের ফলাফল পেয়ে যাব। এই হচ্ছে আমাদের কোন একটা যোগ এবং বিয়োগ থেকে মান নির্ণয়ের ফর্মুলা। তাহলে বাচ্চারা তোমাদের কোনো প্রশ্নে বা কোনো পরীক্ষায় যদি ভেক্টরের যোগ দেওয়া থাকে যোগ পারবো ইনশাল্লাহ, যদি ভেক্টরের বিয়োগ দেওয়া থাকে বিয়োগ পারবো ইনশাল্লাহ, এবং সেই যোগ বা বিয়োগকে যদি মানে কনভার্ট করতে বলে আমরা মানে কনভার্ট করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা চলো আমাদের নেক্সট টাইপে চলে যাই। আমাদের নেক্সট টাইপে কি আছে, ভেক্টরের গুণ। ভেক্টরের যোগ এবং বিয়োগে আর কি কোনো সমস্যা আছে, সমস্যা থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবে না, নাফিস ভাইয়া তো আছেই। তো চলো আমরা আমাদের নেক্সট যে টাইপ আমরা সেটা চলে যাই। আমাদের পরবর্তী টাইপে যেটা আছে সেটা কি, গুণ। পরবর্তী টাইপে কি আছে, গুণ। আমরা ভেক্টরকে কি বলছিলাম, দিক, দিকের ভিতরে কয়টা অক্ষর ছিল, দুইটা, এজন্য ভেক্টরকে ভাগ করছিলাম আমরা দুই ভাগে। কি কি, একটা ভেক্টর রাশি, একটা স্কেলার রাশি। একই ভাবে আমরা যদি এখন ভেক্টরের গুণটা দেখি, দেখো তো ভেক্টরের গুণ, কার গুণ, ভেক্টরের গুণ। ঠিক একই ভাবে দেখো গুণের ভিতরে দুইটা অক্ষর আছে, তো আমরা ভেক্টরের গুণটাকে কিন্তু দুইটা ভাগে ভাগ করতে পারি। আগে দিককে ভাগ করছিলাম দুইটা ভাগে, এক ভেক্টর রাশি, দুই স্কেলার রাশি। এখন ভেক্টরের গুণটাকে আমরা কয় ভাগে ভাগ করব, দুই ভাগে। কি কি, এক ভেক্টর গুণ, এক ভেক্টর বা ক্রস গুণ, দুই স্কেলার বা ডট গুণ। আমরা কয়টা গুণে ভাগ করতে পারবো, দুইটা গুণে, এক ভেক্টর বা ক্রস গুণ, দুই স্কেলার বা ডট গুণ। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই ভেক্টর বা ক্রস গুণের ভিতরে অবশ্যই কি থাকবে বলতো, ক্রস থাকবে। এই স্কেলার বা ডট গুণের ভিতরে অবশ্যই কি থাকবে বলতো, ডট থাকবে। এখানে কিন্তু বলে দিয়েছে যে ভেক্টরের গুণ, তাহলে অবশ্যই তোমাকে এখানে কি নিতে হবে, দুইটা যে কোনো ভেক্টর নেওয়া থাকবে। ভেক্টরটা হইতে পারে কি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ভেক্টরটা হইতে পারে কি এ ভেক্টর
ডট বি ভেক্টর। অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়, দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল। এটা দ্বারা কি বোঝায়, দুইটা ভেক্টরের স্কেলার গুণফল। তোমাদের উদ্দেশ্য কি, এই ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল এবং এই ভেক্টর দ্বয়ের ডট গুণফলটা সম্পূর্ণ করা। তো চলো আমরা আজকে আমাদের মেইন যে পর্ব সেটা আমরা ফিরে যাই। ঠিক আছে, এই ভেক্টরের স্কেলার গুণফল এবং ডট গুণফলটা খুব ভালো মতো শিখতে হবে কিন্তু। ঠিক আছে, কারণ এখান থেকে আমরা আমাদের যে পরবর্তী বড় বড় যে প্রশ্নগুলো আছে, সৃজনশীল গুলো আছে, সেগুলা এই ভেক্টর গুণ এবং স্কেলার গুণের মাধ্যমে সম্পূর্ণ করব। ঠিক আছে, চেষ্টা করব এটা শিখে আমাদের বইয়ের অনুশীলনমূলক যে প্রশ্নগুলো আছে, গাণিতিক যে সমস্যাগুলো আছে, সেগুলো সমাধান করার। আশা করছি এগুলো শেখার মাধ্যমে যদি তোমরা প্র্যাকটিস করো, তোমাদের কাছে এটা খুবই সহজ হয়ে যাবে। তো চলো আমরা আমাদের প্রথম যে গুণ সেটাই ফিরে যাই। কি আছে, ভেক্টর দ্বয়ের ভেক্টর গুণফল। ভেক্টর দ্বয়ের ভেক্টর গুণফল। তার পূর্বে আমাকে বলো তো, এই ভেক্টর গুণ কি রাশি? একদম ঠিক বলেছ। আমরা ভেক্টরের সময় যখন পড়ছিলাম যে ভেক্টর রাশির কি কি আছে, আনদিক আছে। তাহলে ভেক্টর গুণ একটা কি, ভেক্টর রাশি। ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের ভেক্টর গুণে ফিরে যাই। আমরা উপরের উদ্দীপকটাকে কাজে লাগিয়ে আমাদের ভেক্টর গুণফল এবং ক্রস গুণফল সম্পূর্ণ করি। চলো, তো কি দেওয়া আছে আমাদের বলতো, a ভেক্টর সমান সমান 3i প্লাস 2j প্লাস k ভেক্টর, b ভেক্টর সমান সমান দেওয়া আছে i ভেক্টর প্লাস k ভেক্টর মাইনাস 4j ভেক্টর। তো দুইটা ভেক্টরকে চলো আমরা এখন কি করব, ক্রস গুণ করব, a ভেক্টর ক্রস b ভেক্টর। ঠিক আছে, ক্রস গুণ করলাম। তো তোমরা ম্যাট্রিক্সে নির্ণয়কে অলরেডি শিখে আসছো, যখন কোনো ভেক্টরকে আমরা ক্রস গুণ করি, আমাদের সেখানে সুন্দর মতো করে একটা কি আসে বলতো, একটা মডুলাস আসে, তাই না? মডুলাস দিলাম। তো দেওয়ার পর এই মডুলাসের ভিতরে কাদেরকে বসাবো সেটা খেয়াল রাখতে হবে আমাদের। ঠিক আছে, দেখো তো এই এ ভেক্টরের ভিতরে কে কে আছে, আই জে কে। বি ভেক্টরের ভিতরে কে কে আছে, আই জে কে। এরা অনেকটা মুরব্বীদের মতো না, যারা টুপি পরে থাকে। আর আমরা যেটা বাসা বাড়ির সকল অনুষ্ঠান থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু এই মুরব্বীদের অবস্থানগুলা সবার পূর্বে দিই, তাই না? তো ওই থিওরি মতে চলো আমরা আই জে কে মুরব্বীগুলাকে সবার আগে অবস্থান দিই। আই জে কে, আই জে কে কে আমরা কোথায় বসালাম, একদম প্রথম সারিতে বসালাম। এবার এই আই জে কে মুরব্বীরা কাকে কাকে সাথে নিয়ে এসেছে চলো একটু দেখি। তো এর সাথে দেখি তো, আই কাকে নিয়ে আসছে, 3 কে নিয়ে আসছে। জে কাকে নিয়ে আসছে, 2 কে নিয়ে আসছে। কে কাকে নিয়ে আসছে, 1 কে নিয়ে আসছে। বি এর ক্ষেত্রে যদি দেখি, আই কাকে নিয়ে আসছে -2, জে 3 কে নিয়ে আসছে, কে -1 কে নিয়ে আসছে। কিছু না থাকা মানে কত, -1। তো আমাদের এখন কি করতে হবে, এই ভেক্টর গুণটা সম্পূর্ণ করতে হবে। তো ভেক্টর গুণ সম্পূর্ণ করার পূর্বে আমাদেরকে অবশ্যই জানা লাগবে এই এই যে আমরা এখানে মানগুলো বসাইছি এদেরকে কি বলা হয়। এদেরকে কি বলা হয়, প্রত্যেকটাকে এক একটা ভুক্তি অথবা উপাদান বলা হয়। কি বলা হয়, ভেক্টর কি বলা হয় বললাম, ভিত্তি অথবা উপাদান। ঠিক আছে, এখন চেনা লাগবে এদের ভিতরে সারি কোনগুলা আর কলাম কোনগুলা। আচ্ছা খেয়াল করি তো আমরা, সারির সাথে রিলেটেড কি আছে বলতো। শাড়ি আমরা চিনি না? হ্যাঁ অবশ্যই চিনি। আমাদের এই যে মা বোনরা যে শাড়িগুলা পরে সেটাকে আমরা শাড়ি বলতে পারি, তাই না? আবার যদি বলি কলাম, কলামটার সাথে আমরা পরিচিত না? হ্যাঁ অবশ্যই কলামটার সাথে আমরা পরিচিত। তো কিছু কিছু সমস্যা আমাদের থেকে যায়, যেমন এই শাড়িটাকে আমরা কখনো কলামের সাথে তুলনা করে ফেলাই, আবার কলামটাকে আমরা কখনো শাড়ির সাথে তুলনা করে ফেলাই। তো চলো আজকে আমাদের এই ভুলগুলা আমরা সমাধান করে ফেলি। ঠিক আছে, আচ্ছা এইটা এইটা আমার এখানে বসে থাকা কোনো একটা স্টুডেন্টকে ধরি। তো মনে করো যে এটা তুমি। ঠিক আছে, তো আমার এই স্টুডেন্ট আজকে কি করবে, শাড়ি পরবে, তাকে আমি শিখাবো শাড়ি কিভাবে পরতে হয়। ঠিক আছে, আচ্ছা এইটা যদি আমার স্টুডেন্ট হয়, তার কাছে যদি আমি একটা শাড়ি দিই, ঠিক আছে, সে শাড়িটাকে কিভাবে পরবে বলো তো। প্রথমে এইভাবে এখানে গুজে নিয়ে এইভাবে এইভাবে পরবে না, শাড়িটাকে কি এইভাবে এইভাবে পরবে না। অর্থাৎ শাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে দেখো তো, এই দিক থেকে এই দিকে যাচ্ছে আস্তে আস্তে, নাকি শাড়িটা কিভাবে আমরা গড়াই গড়াই পরি, শাড়িটাকে কি গড়াই গড়াই পরি, পরবা তুমি? শাড়িটাকে আমরা কিভাবে পরবো, এইভাবে এইভাবে জড়ায় জড়ায় পরবো। ঠিক আছে, তাহলে এই যে আমার এখানে যে ভুক্তিগুলো দেওয়া আছে, ভুক্তির দেখো তো শাড়ির সাইডটা অনেকটা এই দিক বরাবর না, এটাকে আমরা কি বলতে পারি বলতো, সারি বা রো। তাহলে এটা আমাদের কি রো নাম্বার 1, এটা কি রো নাম্বার 2, এটা কি রো নাম্বার 3। তাহলে রো 1, রো 2, রো 3 কিন্তু কমপ্লিট। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের, কলাম, তাই না? আচ্ছা এই যে কলাম, কলামের সাথে দেখো তো কলমের সাথে সম্পর্ক আছে না, কলম, এটা কি একটা কলম। আচ্ছা এই কলমটাকে আমরা কি এইভাবে এইভাবে লিখি, আমরা কলমটাকে কিভাবে লিখি বলতো, এইভাবে লিখি না, অনেকটা খারাপ ভাবে লিখি না। তো কলামগুলা কিভাবে থাকে, এইভাবে খাড়া অবস্থায় থাকে। দেখো তো এইটা 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 প্রত্যেকটা এক একটা কলমের মতো অবস্থায় আছে না।
তাহলে এইগুলোকে আমরা কি বলতে পারি বলতো? কলাম। কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, কলাম নাম্বার 3। তাহলে এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা অবশ্যই সারি এবং কলাম সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা পেয়েছি, তাই না? এখন যদি এদেরকে আমরা একটু নাম্বারিং করি, দেখো তো এই আইটা কোথায় আছে? প্রথম সারিতে। আইটা কোথায় আছে? প্রথম সারিতে। কত নাম্বার কলামে আছে? প্রথম কলামে। যে কোথায় আছে? প্রথম সারিতে। কত নাম্বার কলামে? 2 নাম্বার কলামে। এটা কোথায় আছে দেখো তো? প্রথম সারিতে। কত নাম্বার কলামে? 3 নাম্বার কলামে। এখন এইটা কোথায় আমাদের কাজে লাগতে পারে সেটা একটু পরে আসি আমরা, ঠিক আছে? জাস্ট এইটুকুন তোমাদের দেখানোর জন্য এত কিছু করা। এটা কি আমাদের প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম। তাহলে এটা কি হবে বলতো? দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি তৃতীয় কলাম। নিচেরটা তোমাদের কাজ থাকলো, ঠিক আছে? চলো আমরা আমাদের গুণের পর্বে ফিরে যাই। তো নির্ণয়কের সূত্র মতে আমাদের যে ভুক্তিগুলো দেওয়া থাকে সেখান থেকে আমরা কি করি? প্রথমে যে ভুক্তিটা দেওয়া থাকে অর্থাৎ প্রথম সারি প্রথম কলামে যে ভুক্তিটা দেওয়া থাকে সেটাকে আমরা একদম প্রথমে বসাই, অর্থাৎ আইটাকে আমরা কি করলাম? কমন নিলাম। আইটাকে যদি কমন নিই এক্ষেত্রে আমার বাদ যায় কি কি বলতো? প্রথম সারি অর্থাৎ তার যে সারিটা আছে সেটা এবং তার যে কলামটা আছে সেটাকে আমরা কি করি? বাদ দিই। তো সেই সারি এবং কলামকে বাদ দেওয়ার পর দেখো তো আমার এখানে ভুক্তি আছে কয়টা? 4টা। ভুক্তি আছে কয়টা? 4টা। কি কি? 2, 1, 3, -1। 4টা ভুক্তি আছে না? এখন এই 4টা ভুক্তিকে আমরা কিভাবে কাউন্ট করতে পারি? আচ্ছা দেখো, এইগুলাকে কাউন্ট করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে? এই যে এখানকার এই রুলসটাকে ফলো করা লাগবে। কোন রুলসটাকে? এখানকার এই রুলসটাকে। এখানে কি আছে বলতো? একটা ক্রস আছে না? তো এইগুলোকে আমরা এখন কি করব? ক্রসিং করব। ক্রসিংটা কিভাবে করব? এই যে উপর থেকে নিচের দিকে ফার্স্ট আমরা কি করলাম? ক্রসিং করলাম। তাহলে এই 2 এর সাথে যদি আমরা এখন 1 কে গুণ করি কত হয়? 2। আমার সূত্র অনুযায়ী এখানে কি থাকে? একটা -3 অক্ষে কত? 3। ওকে। আচ্ছা এখন প্রশ্ন, এই জায়গাটায় কি আসবে? এখানে যে আসবে আমরা জানি, আমরা যেটাকে বসাই দিই, যেটাকে যদি বসাই দিই তাহলে কি তার সারি এবং তার কলামটা কি হয় বলতো? বাদ হয়ে যায় না? তার সারি এবং তার কলাম কি? বাদ। তাহলে ভুক্তি থাকে কয়টা? 4টা। 3, 1, -2, -1। ঠিক পূর্বের মতো গুণ হবে কেমন? 3 অক্ষে 3, সূত্র অনুযায়ী একটা মাইনাস, 2 অক্ষে 2, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত? 2। আর এই জায়গায় দেখো তো বাচ্চারা কত আছে? 2 আর 1। কত আছে? 2 আর 1। এই 2 আর 1 কে যদি আমরা যোগ করি কত হয়? 2 আর 1 কে যোগ করলে হয় কত? 3। 3 একটা কি? বিজোড়। 3 একটা কি? বিজোড়। বিজোড়ের বি থেকে মনে রাখবো কি আমরা? বিয়োগ। কি মনে রাখবো? বিয়োগ। আর এইটার ক্ষেত্রে আচ্ছা ওইটা পরে বলি। তাহলে এখানে কত? মাইনাস চিহ্ন বসাই দিলাম। দেওয়ার পর দেখো তো কে আসছে? এখন কে আসছে, তাই না? তো কে এর পাশে আমরা চিহ্নটাকে কি বসাবো? কে এর পাশে কত আছে? 1, 3। তার মানে কত? 1 যোগ 3 কত হয়? 4। 4 থেকে কি হয়? জোড়। জোড় থেকে আমরা কি লিখবো? যোগ। ঠিক আছে? তাহলে এখানে একটা কি পাবো আমরা? যোগ। যোগ কত? কে। তো কে কে যদি কমন নিই, কে এর সারি এবং কে এর কলামটা বাদ। সারি আর কলাম বাদ থাকলে আমাদের ওই যে ক্রসের সূত্র মতে 3 3 9, একটা মাইনাস, 2 2 4, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 4। তো কত হয় এখানে? 2 থেকে 3 কে বাদ, তাহলে কত? মাইনাস আই। 3 আর 2 কত? 5, মাইনাস 5 যে 9 আর 4 13, কত? 13 কে। এই যে আমাদের সমাধান হয়ে গেল কি? এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ঠিক আছে? তো আমরা বাচ্চারা এখন এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণকে আমরা পারবো ইনশাআল্লাহ। অনেক সহজ না? অনেক সহজ না? নাকি এখনো কঠিন লাগছে? কঠিন লাগছে? অনেক সহজ। ঠিক আছে? আচ্ছা যদি সহজ মনে হয় তাহলে অবশ্যই তোমাদের জন্য কি থাকবে? একটা বাসার কাজ থাকবে। বাসার কাজটা কি বলতো? বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান কত? ওকে? পারবো ইনশাআল্লাহ? ঠিক আছে। তো এটা করে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে উত্তরটা কত হয়েছে। ঠিক আছে? তো চলো আমরা আমাদের ভেক্টর গুণটা শেষ করে এখন আমাদের স্কেলার গুণে ফিরে যাই। ঠিক আছে? আমরা এটাকে আরেকটু সহজ করতে পারি। এখনো যদি তোমাদের কাছে কঠিন মনে হয় একটু সহজ করার চেষ্টা করি। আমরা এই ভেক্টরটাকে এইভাবে তুলনা করতে পারি যে এ ভেক্টর সমান সমান দেওয়া আছে কত? ax i প্লাস bx ay j প্লাস az k। আবার বি ভেক্টর সমান সমান কত দেওয়া আছে? bx i প্লাস by j প্লাস bz k। দুইটা ভেক্টর তোমার এখানে দেওয়া আছে।
এখন এই দুইটা ভেক্টরকে আমরা কি করব, দুইটা ভেক্টরকে ক্রস গুণন করব। দুইটা ভেক্টরকে কি করব, দুইটা ভেক্টরকে ক্রস গুণন করব। তো ক্রস গুণন করতে হলে কি করতে হবে, দুইটাকে অবশ্যই মডুলাস দিয়ে আটকা দিতে হবে। এবং আমার সূত্র মতে কি বলছিলাম যে এখানে যে মুরব্বিগুলো থাকে সেই মুরব্বিগুলোকে কোথায় বসাবো, উপরে বসাবো। আই যে তিনটা মুরব্বিকে উপরে বসাই দিয়েছি। এখন দেখতে হবে এই আই যে কে কাকে কাকে নিয়ে আসছে, দেখো তো আই কাকে নিয়ে আসছে, এ এক্স কে, আই কাকে নিয়ে আসছে, বি এক্স কে, যে কাকে নিয়ে আসছে, এ ওয়াই কে, যে কাকে নিয়ে আসছে, বি ওয়াই কে। আবার কে কাকে নিয়ে আসছে, এ জেড কে, কে কাকে নিয়ে আসছে, বি জেড কে। ঠিক আছে, তো এদের কাউন্ট শুরু করি। ওকে, এদের কাউন্ট যদি শুরু করতে হয়, আই কে যদি কমন নিই, এর সারি কলাম বাদ, তাহলে থাকে কত, এ ওয়াই বি জেড, থাকে কত, এ ওয়াই বি জেড। সূত্র অনুযায়ী একটা মাইনাস বসাই দিলাম, তাহলে থাকে কি এখন, এ জেড বি ওয়াই, থাকে কত, এ জেড বি ওয়াই। ঠিক আছে, আচ্ছা সূত্র অনুযায়ী আবার এখানে কত, মাইনাস জে কে যদি নিই তাহলে কি হবে, তার সারি এবং তার কলামটা বাদ, থাকে কত, এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স প্লাস কে ভেক্টরকে যখন নিব তার সারি এবং কলাম বাদ, থাকে কত, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এটাই আমাদের ভেক্টর বা ক্রস গুণ করা সূত্র। আমরা এই সূত্রটা প্রয়োগ করে সকল প্রকারের ভেক্টর গুণ বা ক্রস গুণ সম্পন্ন করতে পারি। ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে বলতো, এটা কি করতে হবে, টানা টানা মুখস্থ। কি করতে হবে, টানা টানা মুখস্থ। কিন্তু টানা টানা মুখস্থটা অবশ্যই বুঝে বুঝে করতে হবে। যদি বুঝে বুঝে করতে পারো, তোমার কাছে ভেক্টর গুণ বা ক্রস গুণটা আমার মনে হয় অনেক বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো আর দেরি না করি, আমরা আমাদের নেক্সট যে পর্বটা আছে অর্থাৎ স্কেলার গুণ বা ডট গুণের পর্ব, চলো সেখানে ফিরে যাই। তো ডট গুণের ক্ষেত্রে আমরা কিন্তু আগে শিখে আসছি যে ডট গুণে কি থাকে আর কি থাকে না। ডট গুণে কি থাকে বলতো, ডট গুণের মান থাকে কিন্তু কি থাকে না, ডট গুণে কোনো দিক থাকে না। স্কেলার গুণের ক্ষেত্রে কি কোনো দিক থাকে, স্কেলার গুণের ক্ষেত্রে কি থাকে না, কোনো দিক থাকে না, কি থাকে, মান থাকে। ঠিক আছে, তাহলে গত ক্লাসে আমরা শিখছিলাম, কি মনে আছে কি, যে স্কেলার রাশি, যেখানে স্কেলার রাশি কি ছিল না, কোনো দিক ছিল না কিন্তু কি ছিল, মান ছিল। অর্থাৎ এই জায়গায় আই জে কে এরা কি থাকে না, প্রেজেন্ট থাকে না, কিন্তু এক্স ওয়াই জেড বা 1, 2, 3 আকারের মানগুলা সবসময় উপস্থিত থাকবে। ঠিক আছে, তাহলে চলো ফার্স্টে আমরা স্কেলার গুণ করার একটা সূত্র বানাই ফেলি। ঠিক আছে, সেই সূত্রটাকে প্রয়োগ করে আমরা আমাদের পরবর্তী অঙ্ক সম্পূর্ণ করব। তো এই দুইটা ভেক্টরকে আমরা এখন কি করব বলতো, করব ডট গুণ কার সাথে কার বলতো, এ ভেক্টরের সাথে আমরা সি ভেক্টরের ডট গুণন করব। তো এ ভেক্টরের ভেক্টর কত দেওয়া আছে, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা দেওয়া আছে। আবার সি সমান সমান কত দেওয়া আছে দেখো তো, মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এদেরকে আমরা কি করব বলতো, ডট গুণন করব। তো ডট গুণনের ক্ষেত্রে প্রথমে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি আমি যে ডট গুণনের ক্ষেত্রে কি থাকে না, কোনো দিক থাকে না। অর্থাৎ সেখানকে আমাদেরকে কি করতে হবে, আই জে কে কে উপেক্ষা করতে হবে। কেন উপেক্ষা করতে হয়, কেন আই জে কে কাউন্ট আসে না, এটা অবশ্যই আমরা আমাদের পরবর্তী পার্টে সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। তো সেই সময় চেষ্টা করবা আমাদের ক্লাসে থাকার, এবং কেন এই আই জে কে কে আমরা নিই না সেটা জানার চেষ্টা করবা। ঠিক আছে, তো চলো আমরা সম্পূর্ণ করি। দেখো তো এখানে কত আছে, 3i। এই 3i তাহলে এখন কাকে খুঁজবে, এই i কে খুঁজবে। এখানে কাকে উপেক্ষা করব, i কে উপেক্ষা করব, কিন্তু i এর পাশে যারা থাকবে অর্থাৎ তাদের সহগগুলোকে কি করব, একে অপরের সাথে গুণ করব। তাহলে 3 দুগুণী কত, 6 মাইনাস 6, এখানে কত প্লাস, প্লাসে প্লাস যে সহগ কত 2, যে সহগ কত 3, 3 দুগুণী 6। আবার এখানে যদি বলি মাইনাস প্লাসে কি, মাইনাস অনুকে 1, তাহলে কত হয়, এটা একটা কাটে, থাকে কত, -1। তাহলে এ ভেক্টর ডট সি ভেক্টর করলে আমরা কত পাই বলতো, -1। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যদি আরেকটু এটা করার চেষ্টা করি, ঠিক আছে, আরেকটু যদি এটা দেখি, আমরা এখন বি ভেক্টরের সাথে আরেকবার সি ভেক্টরকে যদি ডট গুণন করি, বি ভেক্টর ডট সি ভেক্টর, তাহলে বি ভেক্টর কত দেওয়া আছে, আই ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস 4j ক্যাপ। সি সমান কত দেওয়া,
মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। ওকে, তো এই আই সহগ কত দেখো তো 1, আই কাকে খুঁজবে, আই কে খুঁজবে, 1 আর মাইনাস 2 গুণ করলে কত পাই আমরা মাইনাস 2। এখানে কি আছে দেখো তো, এই ভুলটা কিন্তু কখনো করবা না, ঠিক আছে। আগে দেখার চেষ্টা করবে এখানে কি আছে, কে আছে, তাহলে এই কে কাকে খুঁজবে, কে কে খুঁজবে, এখানে কে সহগ কত আছে প্লাস 3, এখানে কে সহগ কত আছে মাইনাস 1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3 ওকে 3, যে সহগ কত মাইনাস 4, যে সহগ কত প্লাস 3, প্লাস মাইনাসে মাইনাস 3 4 12, তাহলে কত পাই আমরা 5 মাইনাস 17। এইটাই বি ভেক্টর ডট সি ভেক্টরের ডট গুণফল। ওকে, তাহলে আমাদের এই সমাধান থেকে আমরা ভেক্টরের ডট গুণ করা শিখলাম। তবে একটা জিনিস খেয়াল করেছো কি, আমরা যখন দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল করলাম, লাইক এই ভেক্টরের সাথে যখন অন্য কোনো ভেক্টরের ভেক্টর গুণফল করলাম, তখন মানটা কি আসছিল বলতো, আই জে কে ফরম্যাটে, আই জে কে ফরম্যাটে, অর্থাৎ আমাদের উত্তরটা অবশ্যই আই জে কে ফরম্যাটে ছিল। আবার একইভাবে যখন আমরা এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ডট গুণ করলাম, তখন কি পাইলাম, শুধু একটা মান পাইলাম, লাইক 2 একটা মান পাইলাম, সেখানে কি ছিল না, কোনো আই জে কে ছিল না। তো এইটা দ্বারা আমরা কি বুঝি বলতো, দুইটা ভেক্টর এর ভেক্টর গুণফল, দুইটা ভেক্টর এর ভেক্টর গুণফল একটা কি রাশি, ভেক্টর রাশি, অর্থাৎ দুইটা ভেক্টরকে যদি আমরা ভেক্টর গুণ করি, আমরা কি পাবো, একটা ভেক্টর রাশি পাবো। অপরদিকে দুইটা ভেক্টরের ডট গুণফল, দুইটা ভেক্টরের ডট গুণফল আমরা কি পাই, একটা স্কেলার রাশি, স্কেলার রাশি। এটা মনে থাকবে তো, এটা মনে থাকার চেষ্টা করতে হবে, ঠিক আছে, মনে রাখবে এগুলা। আর পরীক্ষার খাতায় যদি বারবার এই জিনিসগুলো আসে বা এমসিকিউতে আসে, আমরা চেষ্টা করব কি ভুল এড়িয়ে সঠিকটা সমাধান করার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ভেক্টর এবং স্কেলার গুণটা কমপ্লিট। আমাদের লাস্ট যে টাইপটা ছিল সেটা কি দেখো তো, বিভিন্ন ক্ষেত্রফল নির্ণয়। এই ক্ষেত্রফল দেওয়ার একটাই কারণ, এখান থেকে আমরা আজকে যে ভেক্টর গুণটা শিখলাম, এই ভেক্টর গুণ দিয়েই মেইনলি বেশিরভাগ ক্ষেত্রফল নির্ণয় করা হয়। তো আমাদের টার্গেট কি ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফলটা যদি আমরা ওই আজকের প্রয়োগ থেকেই এটা কমপ্লিট করতে পারি, আমাদের জন্য সহজ হয় না। চলো তাহলে আমরা আমাদের ক্ষেত্রফল নির্ণয় পর্বে চলে যাই। ক্ষেত্রফল নির্ণয়, আমরা যে ভেক্টর গুণ করলাম সেটাকে প্রয়োগ করে আমরা আজকে কি নির্ণয় করব, ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে। তো ক্ষেত্রফলটা কি হইতে পারে, সামান্তরিক, ঠিক আছে, একটা সামান্তরিক আকারে। চলো তো, এটা একটা সামান্তরিক, এটাকে একটা সামান্তরিক, চিত্রটা সুন্দর হয় নাই, তারপর একটু মনে রেখো এটাকে একটা সামান্তরিক। সামান্তরিকের কি দেওয়া আছে বলতো, দুইটা বাহু দেওয়া আছে। সামান্তরিকের কি দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে। বাহু দুইটাকে মনে করো আমরা একটাকে এ ধরলাম আর একটাকে বি ধরলাম। তো যদি কোনো সামান্তরিকের দুইটা বাহু থাকে, অর্থাৎ এ ও বি কোনো সামান্তরিকের বাহু হলে ক্ষেত্রফল এ ভেক্টর ক্রস বি ভেক্টর এবং তার মডুলাস। দেখো তো বাচ্চারা, আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টরটাকে শিখছি না, আবার সেই ভেক্টরকে কিভাবে মানে কনভার্ট করতে হয় এটাও আমরা শিখছি। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। তো এই এ ভেক্টর এবং বি ভেক্টরকে আমরা কি করতে পারি, এটাকে একটা এবং এটাকে একটা সামান্তরিকের দুইটা বাহু ধরে ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করতে পারি। তো তোমাদের কাজ হবে কি বলতো, এই এ এবং বি কে সামান্তরিকের দুইটা বাহু ধরে তার ক্ষেত্রফলটা নির্ণয় করবা, ঠিক আছে। আবার আমাদের ক্ষেত্রফল কেমন আসতে পারে, এ ও বি কোনো সামান্তরিকের কর্ণ হলে, ঠিক আছে, অর্থাৎ
এখন এই সামান্তরিকের সাথে কি যুক্ত হয়েছে? কর্ণ। বাহুকে উপেক্ষা করে কে যুক্ত হয়েছে? কর্ণ। অর্থাৎ কোন সামান্তরিকের যদি কর্ণের কথা উল্লেখ থাকে, কি বললাম বলতো? যদি কোনো সামান্তরিকের দুইটা কর্ণের কথা উল্লেখ করা থাকে, সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ ক্রস। দেখো তো অনেক সহজ না? এইটা এবং এইটা অনেকটা একই রকম না? আগেও আমরা ক্রস শিখছি, এখনো ক্রস শিখছি। আগের দুইটা কি ছিল? বাহু। এখনকার দুইটা কি? কর্ণ। শুধু কি করলাম? হাফ দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের সামান্তরিকের বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল, সামান্তরিকের কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়টা সহজ হয়ে গেল, তাই না? তো এই সূত্র দুটো অ্যাপ্লাই করে তোমরা অবশ্যই চেষ্টা করবা সামান্তরিকের ক্ষেত্রফল দুইটা নির্ণয় করার। ঠিক আছে, এখন চলো তো আমরা ত্রিভুজের সাথে একটু পরিচয় হই। তো আমাদের অনেক সময় ত্রিভুজের ক্ষেত্রফলটা দিয়ে থাকে, কি থাকে? ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, কি? ত্রিভুজে যদি দুইটা আমার মান দেওয়া থাকে, তাহলে আমরা ক্ষেত্রফল কি লিখতে পারি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। দেখো তো এটা অনেকটা সামান্তরিকের কর্ণের সূত্রের সাথে মিল না? সামান্তরিকের দুটি কর্ণ দেওয়া থাকলেও আমরা সূত্র পড়ছি কি? হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আবার একইভাবে যখন সেটাকে ত্রিভুজের সাথে তুলনা করছি, ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। নির্ণয় প্রসেসটা কিন্তু তোমরা জানো, দুইটা ভেক্টরের ক্রস গুণ করব, ক্রস গুণ করে আমরা যেই ভেক্টরটা পাবো সেটার মান নির্ণয় করব। মান নির্ণয় করে কি করবো বলো তো বাচ্চারা? 2 দ্বারা সেটাকে ভাগ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটাও কমপ্লিট। আবার মাঝে মাঝে আমাদের আসে কি? ঘনকের ক্ষেত্রফল। ঠিক আছে, কি আসে? ঘনকের ক্ষেত্রফল। এখন ঘনক মানে কিন্তু আমরা বুঝি 3, তাই না? অর্থাৎ সেখানে কি থাকবে? দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। কি কি থাকবে? দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। প্রশ্ন কি? এ বি ও সি ঘনকের 3টি বাহু হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার সাথে সি ভেক্টরের ডট গুণফল। এটা আমাদের ঘনকের ক্ষেত্রফল। কি বললাম বলো তো? এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট সি ভেক্টর। আমরা দুইটা ভেক্টরকে ডট ক্রস গুণ করব এবং যে মানটা পাবো সেই মানটার সাথে সি ভেক্টরের ডট গুণন করে যে ফলাফলটা পাবো সেটাই আমাদের ঘনকের ক্ষেত্রফল। একই রকম সূত্র আমরা আরেকটা জায়গায় দেখি, সেখানে কি উল্লেখ করা থাকে? যে ভেক্টর ত্রয়। ত্রয় মানে কি? 3। কি? 3টা ভেক্টর দিতে পারে, দিয়ে বলতে পারে কি? ভেক্টর ত্রয় একই সমতলে, ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থান করবে কি? ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থান করবে কি? এইচএস এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটার জন্য আমাদের শর্ত কি ছিল বলো তো? দুইটা ভেক্টরের ক্রস গুণফল এবং তার সাথে অপর একটা ভেক্টরের ডট গুণ করে মান যদি 0 আসে, আমরা কি বলবো বলো তো? ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থান করে। তো ঘনকের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি পাইলাম? দুইটা ভেক্টরের ক্রস গুণফল এবং তার সাথে অপর ভেক্টরের ডট গুণফল। আবার কি বললাম? যে ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থান করবে কি? সূত্র কি? দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল এবং অপর ভেক্টরের সাথে তার ডট গুণ করে মান যদি 0 আসে, আমরা বলবো কি? ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থান করে। তাহলে দেখো তো বাচ্চারা, আমরা এই ক্ষেত্রফল থেকে মূলত কয়টা সূত্র শিখলাম? এক, সামান্তরিকের ক্ষেত্রফল যখন সামান্তরিকের দুইটা বাহু দেওয়া থাকবে তখন আমরা একটা ক্ষেত্রফল শিখলাম। সামান্তরিকের যখন দুইটা কর্ণ দেওয়া থাকবে তখন আমরা ক্ষেত্রফল শিখলাম। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখলাম। আবার ঘনকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখলাম। ঘনকের ক্ষেত্রফল থেকে আমরা একই সমতলী হওয়ার সূত্রটাও কিন্তু শিখলাম। অনেক সময় আমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা কি? রম্বস হওয়ার শর্ত। প্রশ্নটা কি? রম্বস হওয়ার শর্ত। অর্থাৎ রম্বস কখন হবে? রম্বস হওয়ার
শর্ত। তো রম্বস হওয়ার শর্ত কি? যদি দুইটা কর্ণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমার কি হবে, কর্ণ ভেক্টর ডট কর্ণ ভেক্টর করে তার ফলাফল কত, 0। তো কর্ণ ভেক্টরের সাথে কর্ণ ভেক্টরের ডট গুণ করে যদি আমরা তার ডট গুণের ফলাফলটা 0 পাই, আমরা কি বলতে পারবো বলতো? ভেক্টর ত্রয় মানে ভেক্টর দ্বয় একটা রম্বস, বা ভেক্টরটি একটা রম্বস, বা ওইটা একটা রম্বস। ঠিক আছে। তো এই যে সূত্রগুলো আমরা শিখলাম, 6 থেকে 7টা সূত্র, এই 7টা সূত্রকে আমরা অ্যাপ্লাই করে এই এতগুলো ক্ষেত্রফল বা এই শর্তগুলা আমরা কিন্তু নির্ণয় করতে পারি। দেখো তো, প্রত্যেকটা তোমাদের জন্য এখন সহজ না? আমরা প্রথমে শিখে আসছি কি ভেক্টর গুণফল, ভেক্টর গুণফল, আবার শিখে আসছি কি ডট গুণফল, তাই না? তো ওই ভেক্টর গুণ এবং ডট গুণকে কাজে লাগিয়ে আমরা এই এতগুলো অঙ্ক কিন্তু সমাধান করতে পারি। তো তোমাদের কাজ থাকবে কি বলতো বাচ্চারা? তোমাদের আজকের কাজ থাকবে, আমরা এখানে যে মানগুলা দিছি, যে ভেক্টরগুলা দিছি, সেই ভেক্টরগুলাকে কাজে লাগিয়ে আমাদের এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবং সমতল বা ঘনকের সূত্রে কাজে লাগিয়ে উত্তরগুলাকে বের করার, এবং বের করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দেখানোর। এরপরেও যদি কোনো সমস্যা মনে হয় যে বুঝতে পারছো না, অথবা ক্লাসে কোনো একটা জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ঠিক আছে? তো ক্লাস কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। আর পরবর্তী ক্লাসে তো অবশ্যই স্বাগতম। চেষ্টা করবো আমরা ভেক্টর 3 নাম্বার ক্লাসে আরো সুন্দর কিছু নিয়ে আসার, সুন্দরভাবে উপস্থাপন করার, এবং তোমাদের জন্য আরো ইফেক্টিভ কিছু দেওয়ার, যেটা তোমাদের জন্য কাজে লাগতে পারে। আর অবশ্যই অবশ্যই ক্লাসগুলোকে তোমাদের বন্ধু মহলে ছড়াই দিও, তাদেরকে অবশ্যই ক্লাসে আহ্বান করো, ইনভাইট করো আমাদের নাফিস কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সে। আমি তো পাশে আছি, সবসময় চেষ্টা করব তোমাদের সর্বোপরি সবসময় সাপোর্ট করার। তো ভালো থাকো সবাই, আবার দেখা হবে আমাদের পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।